আবার অনেক গরিব মানুষ যাদের ঘর আমরা দেখছি তো, আমরা গেছিলাম প্রচারে, বলছে বাবু আমার ঘরটা আগে করে দাও। আমরা তো ক্ষমতায় নেই বাবু, তোমার পঞ্চায়েতে যে আছে তাকে বলো। ঘটনাটা হচ্ছে ঘর ভেঙে পড়েছে, একদম খড়ের চালা। না আবাস যোজনায় ঘর হচ্ছে না হচ্ছে, আমি অস্বীকার করছি না, কিন্তু কাদের হচ্ছে? অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যার ঘর আছে তাকেই হচ্ছে। তারাও বলছে বাবু 1,20,000 মধ্যে আমাদের 20,000 টাকা দিয়ে দিতে হচ্ছে, বলছে তো, দিয়েছে বলছে, এখন পেয়ে গেছে। আমাদের সম্বন্ধে তদন্তকারী সংস্থা তো বিজেপির মানে কেন্দ্রেরই ছিল। হ্যাঁ, তারপরে এখন যদি বিচার না পাওয়া গেল, ওনারা ক্ষমতায় এলে বিচার পাওয়া যাবে, এর তো যৌক্তিকতা নেই। তাহলে কি অভয়ার মা নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, অর্থাৎ রাজনীতিতে নেমে কিছু নিজের পজিশন তৈরি করা, কিছু টাকা কামানো, এটা কি উদ্দেশ্য? না, এটা শুনুন, আমি এটা বলতে পারবো না তিনি কেন গেলেন, টাকা কামানোর জন্য কি জন্য সেটা বলতে পারবো না। কিন্তু যেটা ঘটনা, যে তাকে সেইভাবে প্ররোচিত করা হয়েছে যে তুমি এসো, তোমার সবকিছু করে দেবো, কিন্তু সবই ধামাচাপা পড়ে গেছে। আর তিনি সাধারণ মানুষ, বুঝতে পারেন। আমরা যেটা বলছি, ধর্ম কিনে রাজনীতি করবেন, অন্যান্য কথা বলুন। শুভেন্দু অধিকারী তো ছিল তৃণমূলে, বেরিয়ে চলে এলো, এখন হিন্দু হিন্দু করে করছে। আবার দেখা যাবে, জানি না পরবর্তীকালে আবার সে তৃণমূলে বা অন্য কোথাও যাবে কিনা। যাই হোক, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যাকে মীর জাফর বলছে, বিশ্বাসঘাতক বলছে, তাকে আবার যদি মানে এইবারের ভোটে যদি বিজেপির রেজাল্ট খারাপ হয় এবং শুভেন্দু অধিকারী যদি ফিরে আসতে চায়, তৃণমূল তাকে নিয়ে নেবে? শুনুন, আচ্ছা আমি আপনাকে বলি, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন দলে ছিল? তৃণমূলে ছিল, চলে গেল বিজেপিতে, বনমন্ত্রী ছিল, বুঝলেন? যে যখন বিজেপি চলে গেল, তখন মমতা বললো আমি সব ফাইল খুলবো, কত চাকরি সে দিয়েছে, কত টাকা নিয়েছে আনতেন। তারপরে সে কিন্তু আবার যখন ওখানে হেরে গেল। আচ্ছা, এবারে আপনাদের ব্যাপারে আসি। সারা পশ্চিমবঙ্গে এবারে কি খাতা খুলবে সিপিএম? হ্যাঁ, আমাদের দৃঢ় বিশ্বাস এবারে কিন্তু শূন্য হবে না বিধানসভা। আমাদের অনেকেই জিতবেন, এমনকি মিরাক্কেল হলেও হতে পারে আমরা ক্ষমতায় এলেও না, এটা পুরো উল্টো করে বলছে। বর্তমান তৃণমূল সরকারের কোনো কর্মসংস্থানের কথা বলছে না, বলছে ভাতা নাও। এই যে যুবসাথী যে 1,500 টাকা করে ভাতা, আমি বলি যে 1,500 টাকা ভাতায় কোনো সংসার চলবে? আমরা বলছি 26,000, একজন 1,500 যুবসাথীর ভাতা পেলো, আর একজন লক্ষ্মীর ভান্ডার পেলো, আর একজন বৃদ্ধশ্রী পেলো একটা ফ্যামিলিতে, আর বিনা পয়সায় রেশন পেলো, বিনা পয়সায় রেশন পেলো। তো এই গ্রামের মানুষের তো একটা ফ্যামিলিতে হয়ে গেল না? তাহলে পড়াশোনা করার দরকার নেই তো, এই করলেই তো হয়ে যাবে। এইটাই তো দেখা যাচ্ছে, না কিছু করার দরকার নেই, সরকার তোমাকে খাওয়াবে পড়াবে। ভাবুন, কোন সরকারের নেত্রী বলতে পারেন একটা শিক্ষিত MA পাস ছেলেকে, PhD করা ছেলেকে চপ ভাজো, মুড়ি ভাজো, ঘুগনি দোকান করো, ভাবা যায়? Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together. বামফ্রন্টের আমলে কোনদিন হয়েছে কি, কংগ্রেসের আমলে কোনদিন হয়েছে ওই সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে? এটা তো প্রমাণিত সত্য। বেশ, এবারে আপনি বলুন, আমাদের এলাকায় আপনারা ক্ষমতায় এলে, আপনারা যদি ক্ষমতায় আসেন, মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য তাদের দৈনন্দিন সমস্যা, সেগুলো সমাধানে কোন কোন বিষয়টাকে আপনারা অগ্রাধিকার দেবেন? আমি প্রথম কথা বলি, মেয়েদের নিরাপত্তা নাই। আরজি করে যে কাণ্ডটা ঘটলো, চিকিৎসক যে খুন হয়ে, ধর্ষণ হয়ে খুন হয়ে গেল, তার বিচার এখনো হলো না। মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলছেন যে 7টার পরে তোমরা মেয়েরা রাস্তায় বেরোবে না। এ কথা যদি মুখ্যমন্ত্রী বলে, তাহলে ধর্ষকদের উৎসাহিত করা হচ্ছে কিনা
ভাবুন, আমরা চাই তাদের সামাজিক নিরাপত্তা, মহিলাদের নিরাপত্তা। আমরা চাই যে প্রত্যেকের হাতে কাজ হবে। আমরা 800 টাকা মজুরি চাইছি। 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু যখন কংগ্রেস কেন্দ্রে ছিল আমরা সমর্থন করেছিলাম। আমরা যে কয়েকটা দাবি আদায় করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে 100 দিনের কাজ। 100 দিনের কাজ টোটালি বন্ধ হয়ে গেছে। এবং ভাবুন আপনি, যেখানে রাজ্য বলছে কেন্দ্র বন্ধ করেছে, কেন্দ্র বলছে রাজ্য হিসাব দিচ্ছে না। আমরা কিন্তু আন্দোলন করে কেস করলাম। বিকাশ ভট্টাচার্য বললেন 1 আগস্ট 2025 থেকে 100 দিনের কাজ হওয়ার কথা। এখনো পর্যন্ত কাজটা হলো না। সেদিনকে একটা সাক্ষাৎকারে বলছিলেন তৃণমূলের প্রতিনিধি, বলছিলেন যে কত কত কোটি টাকা নাকি 100 দিনের কাজ হয়েছে। আমি জানি না, কাজ বন্ধ, তার কোথায় কোটি টাকা খরচা হলো তারাই বলতে পারবেন। আমরা চাইছি 800 টাকা করে অন্তত মজুরি হবে। আমরা চাইছি প্রত্যেকের বেতনটা যেন 26,000 টাকা অন্তত মিনিমাম হয়। এগুলো আমরা চাইছি। এবং পানীয় জলের যে সমস্যাটা আছে, আবাস যোজনা, আবার অনেক গরিব মানুষ যাদের ঘর আমরা দেখছি তো, আমরা গেছিলাম প্রচারে, বলছে বাবু আমার ঘরটা আগে করে দাও। আমরা তো ক্ষমতায় নেই বাবু, তোমার পঞ্চায়েতে যে আছে তাকে বলো। ঘটনাটা হচ্ছে ঘর ভেঙে পড়েছে, একদম খড়ের চালা। না না, আবাস যোজনায় ঘর হচ্ছে হচ্ছে না না না, হচ্ছে, আমি অস্বীকার করছি না, কিন্তু কাদের হচ্ছে? অনেকেরই ক্ষেত্রে দেখা যাচ্ছে যার ঘর আছে তাকেই হচ্ছে। তারাও বলছে বাবু 1,20,000 মধ্যে আমাদের 20,000 টাকা দিয়ে দিতে হচ্ছে, বলছে তো, দিয়েছে বলছে, এখন পেয়ে গেছে। ভাবতে হবে। আমরা বলছি গরিব মানুষদের প্রত্যেকের ঘরের ব্যবস্থা করতে হবে। আমরা শিক্ষা, আমাদের যেটা আমাদের কর্মসূচিতে আছে, আমরা ক্ষমতায় থাকাকালীন আমরা ওই 12 পর্যন্ত বেতন ছাড় করেছিলাম, আমরাই করেছিলাম। কারণ আমি যখন পড়াশোনা করি ক্লাস 9-এ 69 সালে 3 টাকা বেতন ছিল, জানেন? অনেক প্রতিভা নষ্ট হয়ে গেছে ওই বেতনটা দিতে পারেনি বলে। আমরা 12 পর্যন্ত ছাড় করে দিয়েছি, সবাই পড়তে পারবে। আমাদের যেটা আমরা করতে চাই, আমরা মাস্টার ডিগ্রি পর্যন্ত বেতন অবৈতনিক করে দেবো, বেতন ছাড়, সবাই পড়াশোনা করতে। আমরা ঘরে ঘরে যাতে জলের ব্যবস্থা, রাস্তাঘাট আরো ভালো ব্যবস্থা রাখতো, তো খুব বাজে অবস্থা হয়ে গেছে। না, আমি আপনাদের একটা প্রচার পুস্তিকা বা কোনো কিছু একটা সোশ্যাল মিডিয়াতে কোথাও একটা দেখছিলাম যে আপনারা ক্ষমতায় এলে 100 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেবেন এবং বয়স্ক মানুষ এবং মহিলাদের বাসে যাতায়াত ফ্রি করে দেবেন। মহিলাদের বাসে আমাদের ফ্রির ব্যবস্থা, ফ্রি, বয়স্ক মহিলাদের যাতে ফ্রিতে যেতে পারেন তার ব্যবস্থা করুন। আপনি ভাবুন স্বাস্থ্যের ব্যাপার যদি বলি, আচ্ছা সেলাইন সরকার সাপ্লাই দিচ্ছে, সেলাইন, এটা তো আমার কথা নয়, একদম পেপারে বেরিয়েছিল। সেলাইন দেওয়ার পরে রোগীটি মারা গেল, তখন তদন্ত করা হলো সেলাইনটা ভেজাল। কোথায় আছি আমরা? হাজার হাজার কোটি টাকা বিজেপি ওই আপনার ইলেকট্রাল বন্ডের টাকা নিয়েছে আর তৃণমূল নিয়েছে, আমরা কিন্তু 1 টাকাও নিইনি, এটা প্রমাণিত সত্য। হ্যাঁ, এটা ইলেকট্রাল বন্ড থেকে আপনারা টাকা নেননি, এটা সবাই স্বীকার করে। তো এবারে ঘটনা হচ্ছে যে ওনারা এইভাবে টাকা রোজগার করার পরেও ওনাদের নেতাদের যে পরিমাণ টাকার খাই, বিভিন্ন ভাবে ওনারা দুর্নীতির মধ্যে থেকে যে পরিমাণ টাকা, কালো টাকা যেভাবে নিজেরা কুক্ষিগত করেন, এবং তাদের বিরুদ্ধে তদন্ত হয়, কেস হয় এবং তারা জেলে যান এবং যথারীতি জেল থেকে ছাড়াও পেয়ে যান, এবং বন্ধ হয়ে যায়। যার জন্যই আমরা বলছি বিজেপি তৃণমূলের সেটিং। আচ্ছা ভাবুন, কেন্দ্র সরকার সিবিআই এলো, আরজি করে তদন্ত করলো, তদন্ত কাছে আপনার সেই যে ডাক্তার, সে পুলিশ অফিসার, সবাই কিন্তু অভিযুক্ত হলো, রিপোর্টটা দিল না কোর্টে, যার ফলে কিছুই হলো না, ছাড়া পেয়ে গেল। আবার দেখুন, আমরা সাধারণ জানি যে কারো বাড়িতে যদি পুলিশ রেড করতে আসে, সেখানে কারো ঢোকার অনুমতি নেই, চারধার পুলিশ ঘিরে রাখে। এখানে ইডি রেড করতে এলো, মমতা ব্যানার্জি ঢুকে গেল, ফাইল নিয়ে বেরিয়ে চলে এলো, তাকে ইডি অ্যারেস্ট করলো না, কি কেস করেছে, কেসে কি হবে? এইখানে বলছি আমরা সেটাই, কারণ আমরা যেটা বারে বারে বলি, প্রমাণিত হয়ে গেছে, নরেন্দ্র মোদী চায় না যে কেন্দ্রে তারা বিজেপি থাকুক আর রাজ্যে থাকুক আমাদের তৃণমূল সরকার। তাই যদি হয়, ওই এক সময় মীনাক্ষী গোস্বামী বোধহয় আপনাদের নেত্রী, মীনাক্ষী মুখার্জি মাফ করবেন, তো তারা তো ওই আরজি করার সময় যথেষ্ট আন্দোলন করেছিলেন। হ্যাঁ, আজকে সেই নির্যাতিতা অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী এবং তিনি আপনাদের বামফ্রন্টের ওই সব নেতৃত্বকে দোষারোপ করছেন ওই দিনের ওই ঘটনার জন্য। সেক্ষেত্রে কি বলবেন? আমি আপনাকে বলি স্যার, শুনুন, প্রথম কথা হচ্ছে মানুষ এক জায়গায় থাকে না, তাহলে তো আমরা বরাবর থাকতাম বামফ্রন্ট সরকার। মানুষ কেন চলে গেল তৃণমূলে, আর আমাদেরই লোকেরা গেছে বিজেপিতে, কেন গেছে একটু পরে বলছি আপনাকে। যেটা অভয়ার, সেদিনকে বুদ্ধবাবু মারা গেছিলেন, বুদ্ধ ভট্টাচার্য মারা গেছিলেন, আর ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে ও পুড়িয়ে দেওয়ার জন্য, কোনো তদন্ত হচ্ছে না, প্রশ্ন হচ্ছে না।
মীনাক্ষী মুখে জানতে পেরে তারা ওখানে অবরোধ করলেন এবং তাকে মেয়েটাকে উদ্ধার করে পোস্টমর্টেম করালেন, তারপর রিপোর্ট বেরোলো ইত্যাদিতে অনেক উচ্চারণ। এবং সেই নিয়ে আন্দোলন কম হয়নি, ডাক্তাররা, সাধারণ মানুষ সবাই কিন্তু অভয়ার বিচার চাই বলে আন্দোলন করেছেন। তাদের উপর আবার পুলিশি অত্যাচারও হয়েছে। ঘটনাটা হচ্ছে এই যে হ্যাঁ, এটা ঠিকই যে অভয়ার মা বাবা, আজকে অভয়ার মা কিন্তু বিজেপির প্রার্থী হয়েছে। আমরা কিন্তু উনি কিন্তু চেয়েছিলেন অমিত শাহর সঙ্গে দেখা করতে, স্বরাষ্ট্রমন্ত্রী। হ্যাঁ, বিজেপি কিন্তু সেই সুযোগটা করে দেয়নি, তাকে অমিত শাহের সাথে দেখা করতে দেয়নি। তবু তিনি আজকে বিজেপির প্রার্থী কেন? শুনুন, সাধারণ মানুষ অনেক সময় গাল ভরা কথাতে, কারণ অভয়ার মা তার মেয়ে মারা গেছে সেই নিয়ে তিনি ব্যথিত, তাকে যে যা বলছে তিনি ভেবেছেন। আমরা বলেছি, আমরা কিন্তু প্রার্থী হতে পারি, কিন্তু আন্দোলন করেছি আমরা। কিন্তু তিনি যখন বিজেপি তাকে এমন বুঝিয়েছে যে আমরা ক্ষমতায় চলে এলে, আমরা কেন্দ্রে চলে এসে আছি যখন, সুতরাং তোমার মেয়ের বিচার করব, তিনি বায়াস হয়ে গেছেন, তিনি সঙ্গে চলে গেছেন। এবারে যেটা ঘটনা, তিনি চলে যাওয়ার পর যেমন বলি আমাদের সম্বন্ধে কেন তদন্তকারী সংস্থা তো বিজেপির মানে কেন্দ্রেরই ছিল। হ্যাঁ, তারপরে এখন যদি বিচার না পাওয়া গেল, ওনারা ক্ষমতায় এলে বিচার পাওয়া যাবে, এর তো যৌক্তিকতা নেই। তাহলে কি অভয়ার মা নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য, অর্থাৎ রাজনীতিতে নেমে কিছু নিজের পজিশন তৈরি করা, কিছু টাকা কামানো, এটা কি উদ্দেশ্য? না, এটা শুনুন, আমি এটা বলতে পারবো না তিনি কেন গেলেন, টাকা কামানোর জন্য কি জন্য সেটা বলতে পারবো না। কিন্তু যেটা ঘটনা, যে তাকে সেইভাবে প্ররোচিত করা হয়েছে যে তুমি এসো, তোমার সবকিছু করে দেবো। কিন্তু সবই ধামাচাপা পড়ে গেছে, আর তিনি সাধারণ মানুষ বুঝতে পারেন, হয়তো চলে গেছে। যেটা বলছেন অভয়ার মা, যেটা আমাদের সম্বন্ধে বলছে, আমাদের বলি, শুনুন, তাহলে সে কথা বলি। আমাদের যারা সমর্থক ছিলেন অনেকেই বলছেন, বাবু আমরা তৃণমূলকে হটানোর জন্য আমরা বিজেপিকে নিয়ে আসবো। আমরা যতই বলছি বিজেপি তৃণমূল এক, এবং বিজেপি যে জিনিসটা নিচ্ছে খুব সর্বনাশ কাণ্ড। ধর্মীয়, আমরা বলেছি আমরা ধর্মকে কিন্তু অসম্মান করি না, আমরা ধর্মকে সম্মান করি। কারণ এর পেছনে আপনাদেরও তো ভূমিকা আছে। সীতারাম ইয়েচুরির একটা বক্তব্য আমি শুনেছিলাম, আগে রাম পরে বাম, আগে রামকে আনতে দাও ওদের বিরুদ্ধে, তারপরে একটা সময় ওদের সরিয়ে আমরা চলে আসবো, এইরকম বক্তব্য আমি শুনেছিলাম। না, ঘটনাটা হচ্ছে যে আগে রাম পরে বাম, সেটা কেউ কেউ বলছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধর্মকে নিয়ে যে রাজনীতিটা করছে, আমরা বলছি পরিষ্কার, তো যদিও বলেইছিলেন যে ধর্মের জায়গায় থাকুক, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন না। আজকে ধর্মকে নিয়ে যে রাজনীতি বিজেপি করছে, আপনি ভাবুন, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে হিন্দু মুসলমান অন্যান্য সম্প্রদায় পাশাপাশি বসবাস করে। একটা সময় ছিল হিন্দু মহাসভা আর আপনার ওই মুসলিম লীগ ছিল, যাই হোক, সে তো একটা সময় ছিল ইংরেজকে তাড়ানোর ক্ষেত্রে। কিন্তু ধর্মকে রাজনীতি করতে গিয়ে যেটা ঘটনা ঘটছে, আগামী দিনে খুব ভয়াবহ কাণ্ড ঘটতে পারে। কারণ মানুষ ধর্মীয় সুরটা ভালো করে বোঝে। যতই আমরা যাই বলি না কেন, যখনই আমরা একটা মন্দিরের পাশ দিয়ে যাই, এটা প্রণাম করি, বা কোথাও আমরা বিভিন্ন অনুষ্ঠান যখন হয়, এমনকি পুজো টুজো, সরস্বতী পুজো থেকে আরম্ভ করে সবকিছু আমরা করি। সুতরাং আবার মুসলিমরা, তারাও আল্লাহকে তারা মানে, তারাও কিন্তু ওই মসজিদে যায়। সুতরাং আমরা যেটা বলি, ধর্মকে নিয়ে রাজনীতি করবেন, অন্যান্য কথা বলুন। শুভেন্দু অধিকারী তো ছিল তৃণমূলে, বেরিয়ে চলে এলো, এখন হিন্দু হিন্দু করে করছে। আবার দেখা যাবে, জানি না পরবর্তীকালে আবার সে তৃণমূলে বা অন্য কোথাও যাবে কিনা। যাই হোক, সেক্ষেত্রে আপনার কি মনে হয়, যাকে মীর জাফর বলছে, বিশ্বাসঘাতক বলছে, তাকে আবার যদি মানে এইবারের ভোটে যদি বিজেপির রেজাল্ট খারাপ হয় এবং শুভেন্দু অধিকারী যদি ফিরে আসতে চায়, তৃণমূল তাকে নিয়ে নেবে? শুনুন, আচ্ছা আমি আপনাকে বলি, রাজীব বন্দ্যোপাধ্যায় কোন দলে ছিল? তৃণমূলে ছিল, চলে গেল বিজেপিতে, বনমন্ত্রী ছিল। বুঝলেন, যে যখন বিজেপি চলে গেল, তখন মমতা বললো আমি সব ফাইল খুলবো, কত চাকরি সে দিয়েছে, কত টাকা নিয়েছেন। তারপরে সে কিন্তু আবার যখন ওখানে হেরে গেল, আবার চলে এলো তৃণমূলে। সুতরাং ওদের তৃণমূলে আর বিজেপিতে সকালবেলা তৃণমূল, আপনি বলুন নন্দীগ্রামে আপনার শুভেন্দু অধিকারীর একদম ডানা পবিত্র কর, 3-4 ঘন্টা আগে চলে গেল অভিষেকের কাছে, অভিষেক তাকে টিকিট দিয়ে তৃণমূলের, বিজেপি থেকে তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল। এটা নিবে কি নিবে না, এটা প্রশ্নের রাখা যায় না। ও যে পবিত্র করের ভূমিকা ছিল, মমতা ব্যানার্জিকে হারানোর মাস্টার মাইন্ড ছিল, ওনার কাজকর্মে মমতা ব্যানার্জি হেরেছিলেন বলে এটা সবাই বলে, সেই পবিত্র করকেই আবার তৃণমূল টিকিট দিয়ে প্রার্থী।
কেন আপনার কুণাল ঘোষ মমতার সম্বন্ধে কিভাবে বলুন, মুখপাত্র করে দিল আবার ঠিক আছে। সুতরাং যত চোর চোরটাকে টিকিট দিচ্ছে একটাই লক্ষ্য, তোমরা আবার টাকা কামাও, আবার আমাকে টাকার ভাগ। আচ্ছা, এবারে আপনাদের ব্যাপারে আসি। সারা পশ্চিমবঙ্গে এবারে কি খাতা খুলবে সিপিএম? হ্যাঁ, আমাদের দৃঢ় বিশ্বাস এবারে কিন্তু শূন্য হবে না বিধানসভা। আমাদের অনেকেই জিতবেন, এমনকি মিরাক্কেল হলেও হতে পারে আমরা ক্ষমতায় এলেও। না, এটা পুরো উল্টো করে বলছেন আপনি। একেবারে ক্ষমতায় আসা পর্যন্ত এটা হজম করতে আমার ব্যক্তিগতভাবে আমি জানি না আপনাদের পরিসংখ্যান, আপনারা যেভাবে মাঠে ময়দানে ঘুরছেন আপনারা নিশ্চয়ই ভালো বুঝবেন, কিন্তু মনে হচ্ছে না যে এইবারেই ক্ষমতায় আসবেন। কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু সিট হয়তো বামফ্রন্ট পেলেও পেতে পারে। তো সেটা আপনি ক্ষমতায় আসবেনটাকে সাইডে রেখে সিট পেলে আপনারা কতখানি সিট পেতে আচ্ছা, পারেন? এই সম্বন্ধে একটা কথা বলি। আচ্ছা, 2011 সালের আগে লাস্ট নির্বাচনে 2000 আগে মানে 2006 বামফ্রন্টের যা আসন ছিল, 2011-তে বামফ্রন্ট ভেবেছিল কিছু আসন কমলেও কমতে পারে, কিন্তু একদম সরকারে আসবে না এটা কি ভেবেছিল? সুতরাং আমরা জনগণকে সম্মান দিই, জনগণকে আমরা ঈশ্বর মনে করি, জনগণ ইচ্ছা করলে অনেক কিছু করতে পারে। হ্যাঁ, সেটা ঠিক। কতখানি আসনে জিততে পারেন একদম শিওর সম্ভাবনা একদম 100%? না, যদি আমরা সরকারে নাও আসি, তো আমাদের যা মনে হয়েছে আমরা অন্তত 25-30টা সিট আমরা পেতে পারি। 25-30টা সিট পেতে পারেন, এইটা হলো একটা সঠিক কথা বললেন, হ্যাঁ, বাস্তবমুখী কথা বললেন। তো এবারে এই যে আপনাদের তরুণ ব্রিগেড এবারে ভোটে যারা নেমেছেন, তাদের মধ্যে সবার জেতার সম্ভাবনা কতখানি দেখছেন আপনারা? আমি এই প্রসঙ্গে বলি, আমাদের শতরূপ ঘোষ, দীপশিতা ধর, যারা টিভি প্রোগ্রাম করেন, তাদের বক্তব্য আপনি শুনেছেন তো? আচ্ছা, পাশাপাশি তো অন্য দলেরও শোনেন। আচ্ছা, আমাদের কমরেডদের বক্তব্য কোনো অশালীন কোনো কথাবার্তা বা কোনো কিছু আছে? না না, এবং এরা রীতিমতো শিক্ষিত, ওয়েল এডুকেটেড, 100। সবাই মাস্টার ডিগ্রি ইউনিভার্সিটির। সুতরাং আমরা যেটা আসতে পারছি যে কলকাতায় আমরা অনেক বেশি সিট পাবো কলকাতার ক্ষেত্রে। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে আমাদের হয়তো কিছু সিট কমলেও মানে কিছু সিট পাবো আমরা, কিন্তু শহরাঞ্চলে আমরা ম্যাক্সিমাম সিট পাবো। বিকাশ ভট্টাচার্য থেকে আরম্ভ করে দীপশিতা থেকে মীনাক্ষী থেকে আমরা পাবো। বেশ, মানে আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলুন যে এই যে মানুষের মনে ধর্মীয় যে ভাবাবেগ যেটা, এবং সেই ধর্মীয় উন্মাদনায় যেভাবে ভোট দিচ্ছেন, তাতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এসব কোনো কিছুই গুরুত্বপূর্ণ হচ্ছে না। মানুষকে এইটা আপনারা কিভাবে বোঝাবেন যে ধর্মটা সেকেন্ডারি, আগে এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত? এই জিনিসটাকে কি গ্রামের এই সাধারণ মানুষকে আপনারা বুঝিয়ে উঠতে পেরেছেন? হ্যাঁ, আমরা মানুষকে প্রচারের সময় এই কথাই বলছি যে ধর্ম বা মন্দির মসজিদ করলে কিন্তু পেটের ক্ষুধা মিটবে না। আমরা বলেছি যে পেটের ভাত জোগাড় করতে গেলে হাতে কাজ চাই। সুতরাং তৃণমূল, বিজেপি তারা কোনো কাজের কথা বলছে, কোনো কর্মসংস্থানের কথা বলছে? আজকে চিন্তা করুন, আমাদের সময় যারা চাকরি পেয়েছিল কারো চাকরি যায়নি, এদের তো 26,000 গেল, আর 32,000 প্রাইমারি তো মোটামুটি কি হবে জানি না। এবং মজার ব্যাপার হচ্ছে যে কোনো কর্মসংস্থানের জন্য কোনো দিশা নাই। বর্তমান তৃণমূল সরকারের কোনো কর্মসংস্থানের কথা বলছে না, বলছে ভাতা নাও। এই যে যুব সাথী যে 1,500 টাকা করে ভাতা, আমি বলি যে 1,500 টাকা ভাতায় কোনো সংসার চলবে? আমরা বলছি 26,000। একজন 1,500 যুবসাথীর ভাতা পেলো, আর একজন লক্ষ্মীর ভান্ডার পেলো, আর একজন বৃদ্ধশ্রী পেলো একটা ফ্যামিলিতে, আর বিনা পয়সায় রেশন পেলো, বিনা পয়সায় রেশন পেলো। তো এই গ্রামের মানুষের তো একটা ফ্যামিলিতে হয়ে গেল না? তাহলে পড়াশোনা করার দরকার নেই তো, এই করলে তো হয়ে যাবে। এইটাই তো দেখা যাচ্ছে, না কিছু করার দরকার নেই, সরকার তো খাওয়াবে পড়ার। ভাবুন, কোন সরকারের নেত্রী বলতে পারেন একটা শিক্ষিত MA পাস ছেলেকে, PhD করা ছেলেকে চপ ভাজো, মুড়ি ভাজো, ঘুগনি দোকান করো? ভাবা যায়? এটা কত বড় অপমান আমাদের যুবকদের ক্ষেত্রে। আমরা বলছি যে যে যার যেমন যোগ্যতা আছে তেমন কর্মসংস্থান আমরা। না, আজকে চপ ভাজবেন, কালকে প্রধানমন্ত্রী হবেন না কি? সে বা নরেন্দ্র মোদী, যদিও নরেন্দ্র মোদী চা দোকান করতে করতে প্রধানমন্ত্রী, আবার তার শিক্ষা নিয়ে অনেক সময় সমালোচনা হয়, ইয়ে নিয়ে। যেমন মমতা ব্যানার্জি আবার জন্ম তারিখ সাল নিয়ে
অনেক কিছু। যাই হোক, তা আমার যেটা কথা, যে আমরা যেটা মানুষকে বলছি যে ধর্ম তোমরা করো, কিন্তু ধর্ম ঠিক আছে, কিন্তু হাতে কাজ আমরা দেবো, তার ব্যাপারে শিল্প আমরা দেবো। কারণ আপনি তো শিল্প সব যেগুলো ছিল সেগুলো ঢুকছে, বন্ধ হয়ে গেছে, কোনো ইয়ে নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গ পিছিয়ে গেছে। পশ্চিমবঙ্গের যুবদের স্বপ্ন শেষ। মদের দোকান কত বেড়েছে ভাবুন তো আপনি। এবং সব থেকে যা পেপারে দেখি, ওই বিভিন্ন অকেজানে দেখি, মদ বিক্রি করে পূর্ব মেদিনীপুরে এত টাকা গেছে। কি মদ বিক্রি? মানুষকে, যুবকদের, এটা স্বাভাবিক। মানুষ যখন কাজ পাচ্ছে না, কিছু হতাশা, তখন মদ খাচ্ছে। যেগুলো মদ খেতে গেলে পয়সা লাগে না, আর সেই পয়সাটা নিশ্চয়ই ও রোজগার করছে, না হলে আর। সে যাই হোক, হচ্ছে একটা কিছু পয়সা। হ্যাঁ, তাহলে আমার যুব সমাজটাকে কোথায় নিয়ে। আচ্ছা, এবারে স্থানীয় নেতৃত্বের, মানে আমাদের এখানকার যারা সরকারে বর্তমানে আছেন, তাদের দুর্নীতির ব্যাপারে কিছু জানেন আপনি? মানে ওনারা দুর্নীতির সঙ্গে যুক্ত কিনা, এ ব্যাপারে আপনার কি মনে হয়? স্থানীয় বলতে অখিল বাবু। হ্যাঁ, চন্দ্রশেখর বাবু তো সদ্য নেমেছেন বিজেপিতে, সুতরাং তাই না। অখিল বাবু আমাদের পার্টিতে যারা বলা আছে, ব্যক্তিগতভাবে কোনো কাউকে বলা যাবে না। অখিল বাবুর কি ত্রুটি, কি বিচ্যুতি আছে, সেটা তার জনগণ ভাববে। আমি ব্যক্তিগতভাবে অখিল বাবু সম্বন্ধে কিছু বলবো না। উনি দুর্নীতি করলেও আপনি বলবেন না, আমি দুর্নীতি করলেও বলবো না। এই আর তাহলে এইবারের ভোটে আমাদের রামনগর বিধানসভায় আপনাদের বামফ্রন্টের প্রার্থী আপনি, তো আপনার মতে পার্সেন্টেজ বাড়বে, ফাইট করার পজিশনে আসবে, নাকি জিতবে? না, এর মধ্যে কোনটা? জেতার তো সম্ভাবনা বললাম যেটা আশাবাদী, কিন্তু যদি আমি নাও জিততে পারি, তাহলে কিন্তু আমাদের পার্সেন্টেজ অনেক অনেক বাড়বে, এটা পরিষ্কার। খুব ভালো আশার কথা শোনালেন আপনি। অবশ্যই গণতান্ত্রিক দেশে সবসময়ের জন্য ভোট এবং ভোটে মানুষের অধিকার প্রতিফলিত হোক, সবার যেন ক্ষমতা থাকে তাদের নিজস্ব মতামত প্রয়োগ করার। এবারে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে এইবারের ভোটে কেন বামফ্রন্টকে জেতানো উচিত, এই ব্যাপারে এই ক্যামেরাটার দিকে তাকিয়ে আপনি একটু বলুন যে কেন বামফ্রন্টকে এবারের ভোট দেওয়া অবশ্যই জরুরি। না, আমি যেটা বলতে চাই, বামফ্রন্টকে জেতাতে হবে আপনাদের এই উদ্দেশ্যে যে পশ্চিমবঙ্গকে রক্ষা করতে হবে। এবং শুধু পশ্চিমবঙ্গের রক্ষা মানেটা হচ্ছে এই, যে সবাই যাতে ঠিকমতো কর্মসংস্থান হয়, যে যার যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, মেয়েদের সম্ভ্রম যাতে বজায় থাকে। এবং শুধু তাই নয়, আরো শিল্প হবে, আরো কারখানা হবে, আরো রাস্তাঘাটের উন্নতি হবে। সুতরাং আমরা চাই যে আপনারা ধর্মের ভিত্তিতে কোনো রাজনীতিতে প্ররোচনায় পা না দিয়ে, এবং যে সরকারটা বর্তমান চলছে, যে কর্মসংস্থান বন্ধ করে দিয়েছে, যুবদের স্বপ্নকে শেষ করে দিয়েছে, দুর্নীতিগ্রস্ত সরকার চলছে, তাদের বিরুদ্ধে আপনারা বামফ্রন্টের প্রার্থী সিপিএম পার্টি কাস্তে হাতুড়ি তারায় আপনারা 23শে এপ্রিল বোতাম টিপে ভোট দেবেন, যাতে আমরা জিততে পারি, আমরা আবার পশ্চিমবঙ্গে আসতে পারি, এবং যাতে একটা ভালো সরকার আমরা দিতে পারি। এবং সব থেকে যেটা বড় কথা, জনগণকে মাথা উঁচু করে কথা বলার অধিকার এই বামফ্রন্টটি দিয়েছে। যারা পিছিয়ে পড়া মানুষ, যারা তপশিলি জাতি, যারা তপশিলি উপজাতি, তারাও যে মানুষ, এটা কিন্তু আমরাই বলি। এবং তারা যাতে তাদের মর্যাদা নিয়ে বাঁচতে পারে, তার জন্য চেষ্টা করবেন। যদি বিজেপি আসে, উত্তরপ্রদেশে বিজেপি আছে, আমরা কি দেখছি, যারা নিম্নবর্ণের মানুষ তারাও তো হিন্দু, কিন্তু তারা অত্যাচারিত। আমরা বলছি পরিযায়ী শ্রমিক, পরিযায়ী শ্রমিক কেন হচ্ছে? আমাদের সময় তো ছিল না বাইরে কাজ করার জন্য, এখানেই ছিল। পরিযায়ী শ্রমিকরা বাইরে গেছে, উড়িষ্যায় গেছে, উত্তরপ্রদেশে গেছে, বাঙ্গালোরে গেছে, সেখানে খুন হয়ে যাচ্ছে। বলছে তুমি বাংলা কথা বলছো, বাঙালি যাও তোমার রাজ্যে। ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষে বেঁচে থাকার অধিকার নেই। সুতরাং যাতে পরিযায়ী শ্রমিক না হয়, যাতে আমাদের পশ্চিমবঙ্গে কাজ হয়, কাজের অধিকারটা আছে আমাদের, আমাদের কাজ যাতে পায়, তার জন্য কর্মসংস্থানের এবং তাদের শিল্প কারখানা আমরাই সৃষ্টি করেছি, আরো করব। স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, শিক্ষা নেই, সবাইকে বলছে বেসরকারিকরণ করেছে। যে আপনার কেন্দ্রে যে মোদী সরকার, আপনার এয়ারপোর্ট থেকে আরম্ভ করে সব হয়ে যাচ্ছে বেসরকারিকরণ। সুতরাং তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে গেলে বামফ্রন্টের প্রার্থীকে জেতাবেন, কাস্তে হাতুড়ি তারাই বোতাম টিপে ভোট দেবেন, আপনারা দেবেন, পাশাপাশি সবাইকে বলবেন বামফ্রন্ট ছাড়া কোনো গতি নাই। আরেকটা কথা বলতে হবে এই কমলেশের পাবলিক আড্ডা চ্যানেলকে আপনারা সবাই দেখুন, আর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। কমলেশ বাবুকে ধন্যবাদ। কমলেশ বাবু, কমলেশ আড্ডা
এখানে আপনারা সবাই যোগাযোগ রাখবেন, শেয়ার করবেন। আমাদের বক্তব্য, ওনার বক্তব্য, আমার বক্তব্য সবাইকে শেয়ার করে পাঠাবেন। সবাই ভালো থাকবেন, কমলেশবাবু ভালো থাকুন, আর কমলেশ আড্ডা আরো বেশি সম্প্রসারিত হোক। ধন্যবাদ সবাইকে। Experience travel, hospitality, and celebrations redefined. Welcome to Andiamo, your trusted partner in seamless experiences. From hotel and resort bookings, event and wedding management, hospitality services, management contracts, to premium outdoor catering, we deliver 360-degree turnkey solutions across India. Every journey we design, every event we create, is powered by quality, reliability, and personal care. Professional, ethical, exceptional. Andiamo, where memorable journeys and extraordinary experiences begin. Connect with us today. Let's build something remarkable together.